সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে ভুল করেছে সেনাবাহিনী, মন্তব্য মেজর হাফিজের। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা জেনারেল আজিজ সহ 11 জনের বিরুদ্ধে মামলা। দেশে ফিরতে চান সাবেক বিচারপতি এসকে সিনহা। শিক্ষার্থীদের উপর গুলি চালান শামীম ওসমান ও তার সঙ্গীরা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বলছে জামায়াত ইসলামী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে ভুল করেছে সেনাবাহিনী, মন্তব্য মেজর হাফিজের। আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। রোববার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বিপ্লব এখনো থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা বহাল তবিয়তে আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। যারা আয়নাঘর তৈরি করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদের নিয়ে এই ঘৃণিত স্থান দেখানোর, কিভাবে নিরীহ মানুষদের তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে। আয়নাঘর স্রষ্টাদের কিছু হচ্ছে না, শুধুমাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। ২০ দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে কাউকে অংশ নিতে দেখিনি। দ্রুত আয়নাঘরের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, তাদের আচরণ এমন হওয়া উচিত যাতে তাদের দেখে মনে না হয় তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। অবিলম্বে যে ৪৮৭ জন সেখানে আশ্রয় নিয়েছেন তাদের তালিকা প্রকাশ করুন। ভয়ের কি আছে? বিপ্লব সফল করতে হলে এ দুর্বৃত্তদের দমন করতে হবে। আমরা বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই। আশা করব আপনারা সবসময় জনগণের পক্ষে থাকবেন, পাশে দাঁড়াবেন। ভুলে যাবেন না যে আপনারা জনগণের প্রভু নন। আপনাদের আচরণে বিনয় থাকতে হবে, যাতে করে মহান বিপ্লবের আগস্টের কোনো ক্ষতি না হয়। প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরো ছাত্রদের সম্পৃক্ত করুন, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। বুদ্ধিজীবীদের প্রয়োজন নাই, যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, দুঃসময় নিশ্চুপ থাকে, আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। প্রকৃত বিপ্লবীদের নিয়ে সরকার গঠিত হোক, এটাই আমরা প্রত্যাশা করি। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা জেনারেল আজিজ সহ 11 জনের বিরুদ্ধে মামলা। ২০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআর উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 11 জনের বিরুদ্ধে এ মামলা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি জানান, দুপুরের দিকে এ মামলার শুনানি হবে। দেশে ফিরতে চান সাবেক বিচারপতি এসকে সিনহা। ২০১৭ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত একটি মামলার আপিলের রায়কে কেন্দ্র করে বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রচণ্ড চাপের মুখে দেশ ছেড়ে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। ক্ষমতার পটপরিবর্তনের পর নিজেকে নির্দোষ প্রমাণ করতে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিচারপতি মোজাম্মেল হকের পর দেশের ২১তম প্রধান বিচারপতি হিসাবে ২০১৫ সালে এসকে সিনহাকে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন সরকার। তবে তিনি তার মেয়াদ শেষ করতে পারেননি। সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এসকে সিনহা, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অভিনন্দন জানিয়েছেন তিনি। দেশে ফেরা নিয়ে এসকে সিনহা বলেন, আমার নিরাপত্তা নিশ্চিত হলে আমি দেশে ফিরব। আমি সবুজ সংকেতের অপেক্ষায় আছি। আমি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করব এবং প্রমাণ করব যে আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা। শিক্ষার্থীদের ওপর গুলি চালান শামীম ওসমান ও তার সঙ্গীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীরা
এমন ভিডিও শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন। গত 19 জুলাই চাষারায় বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায় শামীমের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে একের পর এক গুলি ছুড়ছে। শামীমের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুড়তে দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে শহরের ডিআইটি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় তার শ্যালক বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু মিছিলের সামনে অবস্থান করে হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছেন। শামীম ওসমানের পেছনে দুটি অস্ত্র হাতে ছিলেন ডিবিসি নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ, আর পেছনের সারিতে পিস্তল হাতে ছিলেন শামীম ওসমানের বেআই ফয়েজ উদ্দিন লাভলু ও তার ছেলে মিনহাজুল ইসলাম ভিকি। এ সময় তাদেরও গুলি ছুড়তে দেখা যায়। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বলছে জামায়াত। বিএনপির মতো জামায়াতও চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন, বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার দ্রুত এগিয়ে নেওয়া। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপরও জোর দিচ্ছে জামায়াত। বলছে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠনের কথা। এছাড়া আন্দোলনে নিহতের ঘটনায় আইনি বিচারের উপরও গুরুত্ব দিচ্ছে দলটি। এ বিষয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত। এটা হচ্ছে ব্যক্তির বিচারের ক্ষেত্রে, আর দল হিসাবে পুরো দলটাই হত্যায় শরিক হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, তাদের মন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একটা পুরো দল দায়িত্ব নিয়ে নিল সন্ত্রাস করার, এবং সেটিই হলো অনেক প্রাণ ঝরে গেল। সন্ত্রাসীদের যখন বাহিনী হিসাবে দলীয় ব্যানারে নামিয়ে দেওয়া হলো, তখন বিশ্বের বহু দেশে এমন নজির আছে যে এমন গণহত্যা যারা করে তাদের আর সে দেশে রাজনীতি করার অধিকার থাকে না। তবে জামায়াতের আমির বলছেন, তারা এখনো দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাননি। এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান শফিকুর রহমান। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাম দস্তগীর গাজীকে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি পল্টন থানা পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।